ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি কবে আসছে? জেরির পর কি ইসাকো তাহলে ইস্ট বেঙ্গলে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে অবশ্যই বেশ কিছু ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে, বিদেশি প্লেয়ার স্বদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, আইএসএল নিয়ে কথা বলার রয়েছে এবং ইস্ট বেঙ্গলকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আপডেট শেয়ার করার রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকের টুর্নামেন্ট নিয়ে কথা বলি, তো আজকে মিনি ডার্বি ম্যাচ রয়েছে। আমরা দেখেছি ইস্টবেঙ্গল বনাম মোহামেডানের মিনি ডার্বি ম্যাচ, যেটা অনূর্ধ্ব 18 দলের হচ্ছে। সেখানে অসাধারণ পারফরমেন্স ইস্টবেঙ্গল ফার্স্ট লেগে করেছিল, খুব যদি ভুল না করি তো সেক্ষেত্রে 6টা কি 8টা মতন ইস্টবেঙ্গল গোল দিয়েছিল এবং একটা দুর্দান্ত জয় পেয়েছিল। আজকে আবার ফিরতি ডার্বি রয়েছে, মোহামেডানের ঘরের মাঠে আজকে ইস্টবেঙ্গল নামবে। তো অবশ্যই দুপুরের দিকে ম্যাচ রয়েছে, যাদের পক্ষে সম্ভব মোহামেডান গ্রাউন্ডে চলে যাও, সেখানে গিয়ে কিন্তু এই ম্যাচটা এনজয় করো। অপর দিকে কিন্তু আজকে বাংলা দলেরও খেলা রয়েছে। আজকে বাংলা দল কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হলেও ম্যাচটা জেতার জন্য একদম সিরিয়াস রয়েছে। তো আজকে বাংলা দল কিন্তু মুখোমুখি হবে ঠিক দুপুর 2টো থেকে আসামের বিরুদ্ধে। এবার এই ম্যাচটায় কিন্তু বেশ কিছু প্লেয়ারকে পারফরমেন্স করতে হবে। আমরা রবি হাঁসদা সেই যে পারফরমেন্স এই সিজনে একদমই দেখতে পাইনি। এখানে তবু নরহরি শেষটা মোটামুটি প্রত্যেকটা ম্যাচেই গোল করছে। সায়ন সে যথেষ্ট ইমপ্রুভ করছে এবং যথেষ্ট ভালো ছন্দে রয়েছে, গোল করছে, কিন্তু রবিকে সেই রবি সুলভ আমরা পারফরমেন্স দেখতে পারছি না। তো রবিকে অবশ্যই কাম করতে হবে, আজকে থেকেই কিন্তু রবিকে কাম করতে হবে। সঞ্জয় সেন বেশ কিছু প্লেয়ারকে হয়তো এই ম্যাচের জন্য বিশ্রাম দেবে, হয়তো ফার্স্ট ইলেভেনের সমস্ত যারা প্লেয়ার তারা খেলবে না, আগের দিনের মতন একটা মিক্সড দলকে নামাবে। সুমনকে রেস্ট দেওয়া হয়েছে, তন্ময়কে রেস্ট দেওয়া হয়েছিল কালকে, যদিও আজকে তাদের নিয়ে পরিকল্পনা তো থাকবেই। তো এই জায়গাতে অবশ্যই রবি হাঁসদাকে ভালো কিছু করতে হবে। খেলা তোমরা দেখতে পাবে ফিফা প্লাস মোবাইল অ্যাপ্লিকেশন, বা আমি অনলাইন লিঙ্কও শেয়ার করে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তাই যারা যারা খেলা দেখতে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। আমরা কিন্তু সময় মতন খেলা দেখার ব্যবস্থা করে দেব, সেখান থেকে তোমরা ম্যাচ এনজয় করতে পারবে। খেলা দেখার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো এরপর আমরা সরাসরি যদি আইএসএল নিয়ে চলে আসি, তো আইএসএল এর কবে আমরা জানতে পারবো যে ব্রডকাস্টিং পার্টনার কারা হবে, কমার্শিয়াল পার্টনার কারা হবে? আদেও জানতে পারবো কিনা সেই নিয়ে রীতিমতন প্রশ্নচিহ্ন থাকছেই। তো 2রা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু ব্রডকাস্টিং পার্টনার ঘোষণা করতে চাইছে আইএফএফ। কিছু কথাবার্তা এগিয়েছে, দুটো সংস্থা সেক্ষেত্রে এগিয়ে রয়েছে। ফ্যানকোড সেখানে একটা রয়েছে, আর একটা কারা আমরা জানি না। তো সেক্ষেত্রে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় আমরা এই বছরের আইএসএল দেখতে পাই। আর আইএসএল এর লোগোতে কিছুটা পরিবর্তন হয়েছে। এতদিন আমরা দেখতাম ইন্ডিয়ান সুপার লিগ, যেটা রিলায়েন্সের তরফ থেকে বা এফএসডিএল এর তরফ থেকে পরিচালনা করা হচ্ছিল, সেটা লেখাটা এখন পরিবর্তন হয়ে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন এআইএফএফ তারা এসে গেছে। তো এআইএফএফ কতটা কি করতে পারবে সেই নিয়ে তো একটুখানি আমাদের নজর রাখতে হবে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের শেয়ার করে রাখি, আমরা আইএসএল এ কিন্তু প্রচন্ড বাজে রেফারিং দেখি। আমরা ভিএআর আসবেই শুনেছিলাম, কিন্তু ভিএআর এর ছিটে ফোটা আসেনি। কিন্তু এই বছর যদি কোনো রকম কিছু টেকনোলজি ইউজ হয়, অবাক হওয়ার কিছু নেই। না ভিএআর হবে বলে তো আমার মনেই হয় না, সেটা সম্ভবও নয়। সেটা হতে গেলে অনেক আগে থেকে কাজ করতে হতো। হয়তো কিছু কেরালা সুপার লিগে যেরকম হয়েছিল, বা কিছু একটু করার চিন্তা ভাবনা রয়েছে, যদিও সেটা এখনো পর্যন্ত অফিসিয়াল নয়, বা শেষে গিয়ে ভেস্তেও যেতে পারে। যদি হয় তাহলে অবশ্যই মাথায় রাখবে যে এই নিউজটা কিন্তু আমরা শেয়ার করে রাখছি আজকে থেকেই। হলে কিন্তু খুশি হব, অন্তত যদি গোল লাইন টেকনোলজি যেটা আমরা সিএফএল এ দেখেছিলাম সেরকম যদি কিছু অন্তত আসে, সেটা ভালো হবে। কারণ এই যে জঘন্য রেফারিং নিয়ে কিছু বলার থাকে না, তো সেখানে এমন এমন রেফারিরা রয়েছে যাদের কাজই থাকে বেশ কিছু দলকে চাপে রাখা। সেগুলো থেকে যদি একটু ভালো কিছু হয় তাহলে ফুটবলটা আখেরে ভালো হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত সেই দিকেও আমাদের নজর থাকবে। এর সাথে আমরা যদি কথা বলি একটু জয় জগন্নাথ উড়িষ্যা এফসি কে নিয়ে, তো উড়িষ্যা এফসির অবস্থা ভাই এখনো খারাপ। তারা তাদের সরকারের সঙ্গে বারবার তারা মিটিং করছে, কালকে লাস্ট মিটিং করেছে। তাদের দাবি যে আমরা যে হোম ম্যাচ খেলবো সেখানে আমরা কোনো রকম
খরচা করতেই পারবো না, উল্টে সরকার আমাদের যদি সাহায্য করে সেটা ভালো হবে, সেই নিয়েই তারা চলছে। এবং নেক্সট সিজনে যদি ওড়িশা এফসি বন্ধ হয়ে যায়, অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। ওড়িশা এফসির অবস্থা ঠিক এতটাই খারাপ রয়েছে। আর এফএসডিএল চলে যাওয়ার পর বেশ কিছু দলের অবস্থা খুবই খারাপ হবে, যেরকম ওড়িশা রয়েছে, যেরকম আমরা যদি কথা বলি আরও যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলো ছিল, চেন্নাই এফসি, এদের অবস্থা একটু খারাপ হবে। কেরালা ব্লাস্টার্স, এদের অবস্থা খারাপ হবে। কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, বেঙ্গালুরু, বা যদি বলি এদিকে কয়েকটা দলের কিন্তু খুব একটা, পাঞ্জাব, এদের কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু কিছু কিছু দলের অসুবিধা হচ্ছে। তো এই হাজারো অসুবিধার মাঝখানে কিন্তু যেই দলগুলো তারা অন্তত এই বছরটাকে নিয়ে সিরিয়াস, তার মধ্যে চেন্নাই এফসি অবশ্যই রয়েছে। তো ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু চেন্নাই এফসির হেড কোচ, এবং ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু তার পরিকল্পনা একদম ঠিক, যে আমাকে যা হোক করে একটা ভালো পারফরমেন্স চেন্নাই এফসিকে করাতে হবে। ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে সব ম্যাচ উদরে দেওয়া সম্ভব নয়, সেই জন্য তারা বিদেশিদের নিয়ে কিন্তু দল গঠন করতে চাইছে। যদি চেন্নাই এফসিতেও আমরা 6 বিদেশিকে শেষ পর্যন্ত দেখি, অবাক হওয়ার কিছু থাকবে না। অলরেডি তাদের কাছে ড্যানিয়াল চিমাচুকু এবং এলসিনো ছিল, যদিও চিমাচুকুর ব্যাপারটা এখনই বলা যাচ্ছে না, তাকে শেষ পর্যন্ত নাও রাখা হতে পারে। কিন্তু এলসিনো আদৌ থাকবে কি এই দলের সঙ্গে, সেই নিয়ে বিগ ডাউট ছিল। কিন্তু এলসিনো, সে কিন্তু চেন্নাই এফসির অনুশীলনে যোগদান করেছে, সে কিন্তু প্রথম দিনের ট্রেনিং সেশনেই যোগদান করেছে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এছাড়া যদি আমরা কথা বলি মোহাম্মদ আলী বেমামার, তাকে কিন্তু ডিফেন্সে মিডফিল্ডার হিসাবে সাইন করানো হয়েছে। অ্যালবার্টো নাগুয়েরা, তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাইন করানো হয়েছে। ওই যে চিমার ব্যাপারটা বলে রাখলাম ডাউট, তো সেটাকেও যদি বাদ রাখি, 4জন বিদেশি, তারা কিন্তু এবার 5ম বিদেশি প্লেয়ারকেও সাইন করিয়ে নিল। তো সেই প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি, প্লেয়ারটা হচ্ছে একজন খুবই ইয়াং প্লেয়ার, মাত্র 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড ইনিগো মার্টিন। তো ইনিগো মার্টিনে যদি আমরা ক্লাব রেকর্ড দেখি, এমন কিছু তার ক্লাব রেকর্ড নেই। সে ইংল্যান্ডের মূলত 3rd টায়ার লিগে বেশিরভাগ সময়টাই খেলেছে, স্পেনের 3rd টায়ার লিগে বা স্পেনের বয়স ভিত্তিক দলে খেলেছে। টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু তার 54টা ম্যাচে 13টা গোল এবং 3টে অ্যাসিস্ট, এই অভিজ্ঞতাটা নিয়ে কিন্তু সে আসছে। তার কিন্তু অফিসিয়াল ঘোষণা এসে গেছে, তারা কিন্তু 6ষ্ঠ বিদেশি বা আরও একজন বিদেশি প্লেয়ারও সাইন করাতে চলেছে। তার অফিসিয়াল কনফার্মেশনের দিকে আমরা নজর রাখবো যে সেই প্লেয়ার কে হয়। তো ওভারঅল কিন্তু চেন্নাই যথেষ্ট ফাইট দেবে, পাঞ্জাব তারাও ফাইট দেবে, বিদেশি প্লেয়ার তাদের কাছে রয়েছে, জামশেদপুর তারাও ফাইট দেবে। তো ওভারঅল কিন্তু দলগুলো বেশ ভালোই করে নিচ্ছে, এবং কেরালা ব্লাস্টার্সও বেশ কিছু সাইন করেছে বিদেশি প্লেয়ার, আরও বেশ কিছু বিদেশি প্লেয়ার কেরালা ব্লাস্টার্সও সাইন করাতে চলেছে। তো ওভারঅল বোঝা যাচ্ছে কতটা হাড্ডাহাড্ডি সিজন, ছোট সিজন হলেও হবে, কারণ প্রত্যেকটা ম্যাচ, একটা ম্যাচ যে যারা হেরে যাবে তারাই ভাই অনেকটা লিগ শিল্ডে দৌড়ে পিছিয়ে পড়বে। তো ওভারঅল দলগুলো কিন্তু টক্কর দেবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুরদের, সেটা বলাই যায়। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে নিয়ে কথা বলি, বেশ কয়েকদিন অনুশীলনে বিরতি ছুটি দেওয়া হয়েছিল, সবকিছু কাটিয়ে ইস্টবেঙ্গল আজ থেকে কিন্তু অনুশীলন শুরু করতে চলেছে। সেখানে সমস্ত প্লেয়ারদের আসার নির্দেশ দেওয়া হয়েছে, বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার তো এসেও গিয়েছিল। তো আজকে থেকেই ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হবে। তো ইস্টবেঙ্গল এছাড়া যে সাইন করিয়েছে, তোমাদের বলেছিলাম ভারতীয় রাইট উইং পজিশনের প্লেয়ার জেরিকে, তাকেও কিন্তু দ্রুত কলকাতায় এনে প্রস্তুতিতে যোগদান করানোর কথা রয়েছে। আজকে যদিও না হয়, তাহলে রবিবারের মধ্যে কিন্তু তাকে প্রস্তুতিতে নামিয়ে দিতে চাইছে, অফিসিয়াল ঘোষণাও এসে যাবে। তো ওভারঅল কিন্তু জেডিও কিন্তু এসে গেলে আরেকটু শক্তি বাড়বে, এবং ইস্ট বেঙ্গলের যে নতুন সাইনিং এর বিদেশি প্লেয়ার, তারও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাকেও কিন্তু নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মাঝখানেই কিন্তু তাকে নিয়ে চলে আসার কথা রয়েছে, এবং কোচের পরামর্শ মেনে কিন্তু সে রীতিমতন সেখানে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তো এমনিতে খুব একটা অসুবিধা নেই, কয়েকদিন আগেই জাস্ট ম্যাচ খেলেছে, তো ম্যাচ প্র্যাকটিস তো তার রয়েছে, ফিটনেস নিয়েও চিন্তা নেই, শুধুমাত্র কোচের পরিকল্পনা অনুযায়ী তাকে এবার কিন্তু মানিয়ে নিতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো জেরি আসার পর অনেকেই জিজ্ঞাসা করছিল যে নন্দর কি হবে। দেখো, নন্দর এই সিজনটাই হচ্ছে শেষ সিজন, এবং নন্দ ভালো ফুটবল ইস্টবেঙ্গলে যখন ফার্স্ট চয়েস হিসাবে ছিল উপহার দিয়েছে। তো নন্দকে বেশ কিছু ক্লাব চাইছিল, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ছাড়তে চাইছে না, কারণ স্কোয়াডকে একটুখানি শক্তিশালী রাখতে চাইছে, সেই জন্যই নন্দকে ছাড়তে চাইছে না। উড়িষ্যা এফসি একটা সময় চেয়েছিল, চেন্নাই এফসি চেয়েছিল, আই লিগের কিছু ক্লাবের অফার, ইন্টারকাসিও চাইছিল। তো নন্দর ব্যাপারটা হয়তো শেষ পর্যন্ত তাকে নাও ছাড়া হতে পারে। যদি নন্দ নিজে যায় যে না, আমাকে ছেড়ে দেওয়া হোক, অন্য ক্লাবের প্রস্তাব রয়েছে, তো তাহলে কিন্তু হতে পারে, কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট একদমই নন্দকে ছাড়ার জন্য ইচ্ছুক নয়। তো এরপর যদি আমরা ইসাককে নিয়ে কথা বলি, অনেকেই বলছো যে জেরি এসে গেছে, তাহলে আর কি ইসাক আসবে না। দেখো, 2জন প্লেয়ারকেই ইস্টবেঙ্গল টার্গেট করেছিল,
দুজনকেই যে ইস্ট বেঙ্গল নেবে সেরকমটা নয়, জেরি সাইন হয়ে গেছে। ইসাকের ব্যাপারটা এই মুহূর্তে একটু 50-50 পজিশন রয়েছে, কারণ ওড়িশা এফসি দলে আর কিছু নেই। জেরি ও ওড়িশা থেকে আগেই বেরিয়ে গেছে, ইসাকও যদি বেরিয়ে যায় আর কিছু থাকবে না। তো অন্তত এই সিজনটুকু ওড়িশাতে সে যদি কন্টিনিউ করে রাখে এবং পরের সিজনে সে যদি মুভ করে সেটা তো ভালোই ব্যাপার হবে। এবার এক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু প্রি কন্ট্যাক্টে যেতে পারে, কারণ পরের সিজনে বেশ কিছু প্লেয়ার যেমন নন্দ থাকছে না পরের সিজনে, তো সেক্ষেত্রে জেরি ইসাক দুজনই যদি থাকে, একজন ফার্স্ট চয়েস একজন তার ব্যাকআপ, অবাক হওয়ার কিছু নেই, অসুবিধারও কিছু নেই। এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম থেকেও বেশ কিছু প্লেয়ার তারা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই ইসাককে তো দরকার। এই মুহূর্তে যদি তার সাথে প্রি কন্ট্যাক্ট সাইন করিয়ে রাখতে পারে তাহলে ভালো হবে। তা না হলে পরের সিজনে অনেক দল তারা কিন্তু এই ইসাককে নেওয়ার ব্যাপারে ঝাঁপাবে, কারণ ইসাকের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, মাথাটা ঠান্ডা রাখতে পারে, তিন কাঠির মধ্যে বল রাখতে পারে এবং অ্যাটাকিং মাইন্ডসেট সাথে প্রয়োজনে এসে ডিফেন্সও করতে পারে, মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তো ভার্সেটাইল প্লেয়ার হিসাবে কিন্তু ইসাক একটা দারুণ দারুণ অপশান রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ইসাকের ব্যাপারটাকে নিয়ে ম্যানেজমেন্ট কতটা সিরিয়াস হয়, ম্যানেজমেন্ট কি করে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।